নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের ঘটনাটা একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে ভালো লেগেছে আমার নিজেরই, কারণ প্রত্যেকটা বাড়ি অনেক কিছু সাক্ষী হয়। বিশেষ করে এই ধরনের বাড়িগুলো তা নয়, আপনার আমার বাড়ি অনেক কিছু সাক্ষী। তো যাই হোক, যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি এই চ্যানেলের নয়, আমার আর একটা চ্যানেল আছে যেটা আমি পাখির চ্যানেল, পাখিকে চিকিৎসা করি, সেইখান থেকে এই ঘটনাটা এসছে। এটাই একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ঘটনা মানে এই চ্যানেলের যারা আপনারা শুনছেন তারা ঘটনা নয়, যারা বিশেষ করে ওই চ্যানেল থেকে ঘটনা আমার কাছে আসছে। যাই হোক, যেভাবেই হলো এলেই হলো। যিনি পাঠিয়েছেন তিনি একজন দিদি, ওনার নাম হচ্ছে শম্পা কুণ্ডু, কিন্তু ওনার জীবনে ঘটে যাওয়া নয়, ওনার শাশুড়ির জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা উনি শেয়ার করেছেন, এবং সেই ঘটনাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি যদি চ্যানেলে নতুন শুনে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন একটু, কারণ সবাই জিরো থেকেই আজকে মিলিয়নে যায়। তো যাই হোক, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, তাতে আমাদের মতন যারা ক্রিয়েটার, প্রত্যেকটা ক্রিয়েটার, তাই বড় ক্রিয়েটার হোক আর ছোট ক্রিয়েটার হোক, কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট রেডি করছে সবাই মোটিভেট হয়। ফলে কমেন্টস, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা ঘটনাতে যাই। নমস্কার দাদা, আজকে এই ঘটনাটা আমি শেয়ার করছি আপনার সঙ্গে, কিন্তু এটা আমার জীবনে নয়। যে পরিবারের সঙ্গে আমার বিয়ে হয় সেই আমার পরিবারের আমার শাশুড়ি, শ্বশুর শাশুড়ির, বিশেষ করে শাশুড়ির সঙ্গে কিছু ঘটনা আমি আপনাদের শেয়ার করব। উনি যেরমভাবে আমাকে বলেছেন তো সেইভাবেই আমি আপনাকে শেয়ার করার চেষ্টা করছি। ঘটনাটা একটু লেন্দি, কিন্তু আমি যতটা শর্ট হয় ততটা বলছি। উনি যেরমভাবে বলছেন সেরমভাবে আপনাকে ভয়েস মেসেজ করছি। তখন আমার বয়স প্রচণ্ড অল্প, কিন্তু অল্প হলে কী হবে, ছোটোবেলা থেকেই আমি লজিক্যাল। এখানে বলে রাখি দাদা, আমার শাশুড়ি অনেক পুরনো দিনের মানে মানসিকতার মানুষ, কিন্তু সে চট করে কোনো কিছু বিশ্বাস করে না, লজিক এবং সায়েন্সকে বিশ্বাস করে। ফলে এখনও পর্যন্ত উনি মানে যেরমভাবে রয়েছেন, নিজের লাইফস্টাইলকে মেনটেন করেন যথেষ্ট, মানে বলতে গেলে খুব পুরনো দিনের। মানে আপনি যখন ঘটনাটা শুনবেন বুঝতে পারবেন অনেক বছর আগেকার ঘটনা, কিন্তু এই নয় যে যা বোঝাবেন তাই বুঝে যাবেন। তো যাই হোক, ঘটনায় যাচ্ছি। উনি বলছেন যখন ওনার বিয়ে হয় তখন ওনার খুব ছোট বয়স, 18 বছরের পা দেওয়াতেই ওনার বিয়ের সম্বোধন হয়, এবং পয়সা কড়ি কোনো রকম, মানে আমার শাশুড়ির যিনি বাবা ছিলেন ওনার কথা বলছেন, কোনো রকম পয়সা কড়ির অভাব না থাকে, এক জমিদার বংশে তার বিয়ে ঠিক হয়। বিয়ের কিছু দিন পর কলকাতায় সেখানে বিয়ের সমস্ত কিছু হয়। বিয়ের কিছুদিন পর ওদের যে পরিবারে বিয়ে হয় তাদের পরিবার এক ডাকাত জমিদার বংশের, মানে পূর্বপুরুষের মানে ট্রেন যেটা হয় সেটা চলে আসছে। তো যথারীতি একটা কাজ পড়াতে সেই জমিদার বাড়িতে, সেটা ছিল মুর্শিদাবাদে, তারা যায়, এবং যাওয়ার পরে যে ঘটনাগুলো ওনার সঙ্গে ঘটেন উনি এবার সেটা শেয়ার করছেন। আমি ছোট হওয়াতে আমার শ্বশুর শাশুড়ি প্রচণ্ডই আমাকে স্নেহ করতেন, এবং কেন জানি না খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, কিন্তু অনেক রেস্ট্রিকশন ছিল। রেস্ট্রিকশন বলতে আমার কলকাতা বাড়িতে নয়, যখন আমরা মুর্শিদাবাদে সেই জমিদার বাড়িতে যাই, জমিদার বাড়ির আগে ডিসক্রিপশানটা দিই। সেটা হচ্ছে একটা বিশাল বড় বাড়ি। সেটা বাড়িটা যদি ঠিক মতন এক্সপ্লোর করা যায় তাহলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এতটাই বড়। কিন্তু তার সুন্দর দৃশ্য, যে সময়কার ঘটনা, সেই সময় আমার বয়স 18 বছর কি 19 বছর হবে, সেই সময়কার বাড়ির চেহারা ভগ্নদশা হলেও তার মধ্যে একটা উজ্জ্বলতা ছিল। কিন্তু এখানে একটা বড় জায়গা মানে বলার জিনিস, সেটা হচ্ছে জমিদার বাড়ির যে বাড়িটা আমাদের ছিল, সেই বাড়িটার পেছন দিকে একটা দরজা ছিল। সেই দরজা থেকে বেরোলে কিছুটা জায়গা ফাঁকা, তারপর একটা নাট মন্দির, তারপরে মায়ের মন্দির। ডাকাতি কালী বলা হয় তাকে, মানে বলা হতো, কারণ যে বাড়ির সঙ্গে আমার বিয়ে হয়, যে পরিবারের সঙ্গে, তাদের পূর্বপুরুষরা ডাকাত থাকে,
মায়ের মূর্তি প্রতিষ্ঠিত ছিল, আমরা দেখেছি, মানে তবুও অনেক রেস্ট্রিকশানের মধ্যে। এবং যেটা হয় কি, আমরা ছোটোবেলাও শুনি যে ডাকাতেরা পুজো করা যায়, মানে কোনো ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পুজো করে তারা যেত। এবার যেদিন আমরা গিয়ে ওখানে পৌঁছানোর পরে যা যা ঘটে সেগুলো শেয়ার করছি। এবার বাড়িটা হচ্ছে মোটামুটি 4 তলা, 5 তলায় ছাদ। আমাদের বসবাস ছিল 3 তলায়, মানে 1 তলার হচ্ছে পুটোরালটা একটা বড় মাঠের মতন, মানে ওপর থেকে দেখলে খুব সুন্দর দেখতে লাগে, মানে দেখলে চোখ জুড়িয়ে যায়, দেখতেই থাকবে। 2 তলায় কেউ থাকতো না, সেটা কেন পরে আসছি। 3 তলায় আমরা থাকতাম, 4 তলায় কেউ থাকতো না, 5 তলায় ছাদ। তো একটা রেস্ট্রিকশান ছিল, দুপুরবেলা আর বিকেল সূর্য উদয়ের পরে আমরা নিচে আসতে পারবো না, আমরা কেউ, মানে পরিবারের কেউ, মানে যাবতীয় যা কাজকর্ম আমাদের সূর্য উদয় আর সূর্য অস্তের মাঝখানে। তারপর থেকে যাবতীয় যে যার ঘরে খাওয়া দাওয়া সেই 3 তলার মধ্যে। এবং ঘটনাটা এতটাই গম্ভীর ছিল বলে, ভয়ানক ছিল বলে, সেই জায়গায় 3 তলায় কোনো বাথরুম আগে ছিল না, তো যাতায়াত করতে বলে তানারা, আমরাও অনেকবার গেছি। প্রথম আমরা যখন গিয়ে পৌঁছই তার আগেই বিয়ের সময় ওখানে একটা ছোট বাথরুম মতন তৈরি করা হয়, যেটা পেছন দিকে। তো এটা হচ্ছে বাড়ির ডেসক্রিপশান। এবং মায়ের মন্দিরের সঙ্গে যেটা হয় না, মায়ের মন্দিরে আমরা দেখতে পাই যে বাড়ির সঙ্গেই লাগোয়া, কিন্তু সেটাকে দূরে রাখা হয়, একটু দূরে, মানেটা একটু দূরে, মানে যেটা বললাম পেছন দিক থেকে গেট দিয়ে বেরোলে বাড়ির একটু ফাঁকা জায়গা, কিন্তু সেটা এইরকম নয় যে ঘাস ফুস রয়েছে, মানে গাছগাছরা, প্লেন জায়গা, মানে মেরামত করা জায়গা। তারপরে নাট মন্দির, তারপর নাট মন্দির থেকে নেবে হচ্ছে নাট মন্দিরটা। এই ধরনের নাট মন্দির কেন, মানে অন্যান্য মন্দিরের নাট মন্দির থাকে, কিন্তু এখানেও নাট মন্দিরের একটা বিশেষ উদ্দেশ্য ছিল বলেই বানানো হয়েছে। মানে এখানে এই নাট মন্দিরে যখন শুনেছি যারা ওরা যখন ডাকাতি করতে যেত বা করে আসতো, বাড়িতে না, এই নাট মন্দিরে এসে রেস্ট নিত। এবার ঘটনায় আসা যাক। যেদিন পৌঁছই সেদিনকেই আমার শাশুড়ি এটা বলেন যে, যেটা আমি এইমাত্র বললাম, কোনো রকম নিচে যাওয়া যাবে না, যাবতীয় এই 3 তলা থেকে আমরা দেখতে পারি। ছাদে সূর্য উদয়ের আগে, মানে সূর্য অস্তে যাওয়ার আগে আমরা যেতে পারি, কিন্তু কেউ সঙ্গে থাকবে। এবং সূর্য অস্ত যাওয়ার পর কোনো রকমভাবে বাড়ির এদিক ওদিক যাওয়া যাবে না, যা ঘরে থাকতে হবে। কিন্তু আমার কৌতূহল সেখানেই বেড়ে যায় যে কেন সেই জায়গাটা এতটা বড় জায়গা, যেখানে আমরা 3 তলায় আছি, 2 তলায় কেউ থাকে না, 4 তলায় কেউ থাকে না, আর ছাদ তো ছেড়েই দাও। যেদিন যাই সেদিনকার ঠিক তার পরের দিন দুপুরবেলা আমি খেয়ে 3 তলার বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখি একজন মহিলা, বেশ সুন্দর, গায়ে গয়নাগাটি প্রচুর, সে কোথা থেকে এলো বুঝতে পারলাম না। আস্তে আস্তে সে 2 তলার সিঁড়ি দিয়ে উঠছে। তো আমার মনে সন্দেহ জাগে, তো যথারীতি এদিক ওদিক লুকিয়ে, তখন তো বয়স অল্প, কৌতূহলে ভরা মন, আমি কাউকে না জানিয়ে আস্তে আস্তে নিচে নামি। এবং নিচে নেবে আমি ওনাকে ফলো করার চেষ্টা করি। ফলো করে আমিও 2 তলায় উঠি। প্রত্যেকটা ঘর তখন প্রথম দেখি বিভিন্ন রকম, বেশ বড় বড়, মানে বিশাল বড় বড় ঘর। কোথায় গেলেন, কিভাবে ঢুকলেন, একটা ঘরে তো থাকবে, মানে 2 তলাটা মানে হচ্ছে একটা বড় জায়গা, মানে 2 তলাটাকেই ভালো করে জানতে গেলে, ভালো করে দেখতে গেলে 15-20 মিনিট সময় লেগে যাবে। তো অতটা একটা মহিলা ঢুকলেন, সেখানে কোথায় গেলেন সেসব দেখতে গিয়ে আমি 4-5টা ঘর গিয়ে ঘরের মধ্যে ঢুকে তাকে খুঁজে পাই না। তো যথারীতি ভয়েতে বলতে এই সমস্ত কিছুর ভয় নয়, বড়রা কি বলবে সেই ভয়তে আমি আবার ধীমা পায়ে, মানে অল্প আস্তে আস্তে 3 তলায় চলে আসি। এসে আমি, আমার শাশুড়ি আমাকে প্রচণ্ডই ভালোবাসতো, আমি ওনাকে জিজ্ঞেস করি যে মা, আমি এরকম জিনিস দেখলাম, তো আমি ফলো করেছি সেটা বলিনি।
তো জিনিসটা কি? তো উনি আমাকে ধমকে বললেন যে তোমাকে তো বারণই করেছি যে এরকম ভর দুপুরে বারণটা দাঁড়ানোর কী দরকার আছে। তো আমি ওনাকে জোর করি যে ঘটনাটা কি বলো, না হলে মানে খুব জানতে ইচ্ছে করছে ব্যাপারটা কি। এখানে আমরা 3 তলায় আছি, 2 তলা ফাঁকা, 4 তলা ফাঁকা, তলায় যাওয়া যাবে না কেন? তখন উনি যেটা বলেন সেটা আমি বলছি যে এই বাড়ির সব কিছুই ভালো, কিন্তু একটা অভিশাপ রয়েছে, এবং অভিশাপের কারণ এখানে আগে জমিদার বাড়ি যেহেতু, সেই সময়কার মানে তখনকার দিনের যখনটা ডাকাতের যখন ছিল সে তাদের পূর্বপুরুষে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, মানে অনেক মানুষ এখানে মৃত হয়, বাইজি নাচ হতো, নাচ গানের আসর বসতো, মানে সমস্ত কিছুটাই একটা জমিদার বাড়ির বা রাজাদের যেরকম ব্যাপার থাকতো সমস্তটাই হতো। কিন্তু এই বাড়িতে 3 তলায় আর 4 তলা, আর যে মাঠতলায় এত বড় দেখছো, এই বাড়ির মন্দির আগে একসঙ্গেই ছিল, কিন্তু পরে তখনকার সময় যারা থাকতো তারা মন্দিরটাকে সম্পূর্ণ আলাদা করে আবার, কারণ এখানে প্রচুর অন্যায় অত্যাচার হয় এবং বলা হয় এখনও পর্যন্ত নাকি সেই সমস্ত আত্মারা মুক্তি পায়নি এই বাড়ির এই সময় জায়গায় ঘোরাফেরা করে। একটা নির্দিষ্ট সময় তাদের আমরা শুনতে পাই, বুঝতে পারি। ঘটনাটা শুনে অতটা বিশ্বাস হয় না, কারণ আমি তখন ভাবি যে এরা তো অনেক পুরনো দিনের মানুষ, কোনো শব্দকেই হয়তো অনেক কিছু ভাবে, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন আমাকে ধাক্কা মারতেই থাকে যে যাকে আমি দেখলাম তাকে তো কালকে আমি গতকাল আমরা এসেছি, তো এসে যা তাকে তো দেখিনি, তো ইনি কোথায় গেলেন, কেনই বা এলেন ইত্যাদি প্রশ্ন ঘুরতে থাকে। এই করতে করতে সন্ধে হয়, আর তখনকার সময় সন্ধে 8টার মধ্যে আমরা 7:30-8টার মধ্যে আমরা ডিনার করে ফেলতাম যাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি। তা যাওয়াটাও হয়েছিল 1 সপ্তাহের জন্যে, মানে 1 সপ্তাহ ওখানকার কিছু তখনকার সময়ের কিছু কাজকর্ম ছিল, জমি জমার এবং কিছু শস্য তোলা, ধান তোলা, এই তোলা ইত্যাদির জন্যে সপরিবারই আমরা গেছিলাম। তো যাই হোক, এবার আবার ঘটনায় আসছি। আমরা যখন খাচ্ছি সবাই মিলে বসে, এটা আমাদের পরিবারের এখনও পর্যন্ত রীতি দাদা, আমরা যখনই খাই একসঙ্গে বসে খাই, সকাল হোক আর রাত্রির হোক। তো শাশুড়ি বলছেন আমরা বসেছি খেতে, তো হঠাৎ করে দেখা যায় যে তলায় গ্রাউন্ড ফ্লোর থেকে নুপুরের আওয়াজ আসছে, কেউ যেন চলাফেরা করছে, এবং কিছুক্ষণের মধ্যে যেটা শুনতে পাই, একটা যেমন নাচ গানের আসর হলে যেরকম হয় না, সেই রকম তবলা বাজা, তারপরে নাচের শব্দ ইত্যাদি যেন হাওয়ার মধ্যে থেকে ভেসে আসছে। তো যথারীতি আমরা প্রত্যেকের চোখের দিকে তাকাই। আমি প্রশ্নটা করি, আমার শ্বশুরমশাই ছিলেন, ওনাকে, যে বাবা এটা দূরে কোথাও হচ্ছে নাচ গান? উনি আমাকে বলেন কিছু না ভেবে এখন খেতে বসে এত কথা বলতে নেই, খেয়ে নাও, এরকম অনেক কিছুই শুনবে এখানে, সেদিকে কিন্তু খেয়াল দিও না। তো আমি জিনিসটা কীরকম একটা অড লাগে, কিন্তু বড় যেহেতু পট করে কিছু বলা যায় না, আমি যথারীতি খেয়ে আমি আমার ঘরে এসে চলে আসি, এবং কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড মানে তোমার শ্বশুরমশাই আমার ঘরে আসে। আমি ওনাকে জিজ্ঞেস করি ব্যাপারটা কি, তোমরা আমাকে কি হাইড করছো, কি লুকোচ্ছ? তখন উনি বলেন যে এই সময় থেকে রাত বাড়বে, বিভিন্ন রকম শব্দ নাকি বাড়ির মধ্যে চলতে থাকে, যেমন নাচ গানের আসর, কেউ চলে ফিরে বেড়ানো, ছাদে চলে ফিরে বেড়ানো, দোতলায় কেউ চিৎকার আসতে পারে। তো এই জায়গা মানে তারা যখন ছোটোবেলায় ছিল তারা শুনেছে, এবং তাদের নাকি গা শোয়া, কিন্তু সমস্তটাই হচ্ছে কেউ কিন্তু এই যে ঘটনাগুলো উনি বলছেন আমাকে সমস্তটাই ঘটে, ওনারা ইগনোর করে যায়, কেউ দেখেনি, মানে যায় না, মানে বিশাল। আমি যখন জিজ্ঞেস করলাম যে চিৎকারের আওয়াজ, কিসের চিৎকারের আওয়াজ, তো উনি বললেন দেখো এত কিছু তো বলা যাবে না, এটুকুনি বলে রাখি তোমায় যে এই বাড়ির অনেক রহস্য আছে। আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের কর্মকাণ্ড এতটাই ভালো ছিল, মানে এতটাই খারাপ ছিল, যার ফলে এখানে অনেক কিছু ঘটে। আমি ওনাকে জিজ্ঞেস করি
মানে তোমার শ্বশুরমশাইকে, যে তুমি কি এসব বিশ্বাস করো? উনি বলেন হ্যাঁ করি, কারণ বিশ্বাস করতে বাধ্য, কারণ একটা নির্দিষ্ট সময় থেকে এই জিনিসগুলো ঘটে। তবে তোমার কোনো ভয় নেই, এইখানে কোনো কিছু ঘটবে না। এই জায়গাকে বন্ধন করা আছে, যেহেতু আমরা 3 তলায় বসবাস করছি, এই জায়গাকে সম্পূর্ণ মন্ত্র দ্বারা বন্ধন করা আছে। এই সমস্ত শুনে আমার মনের মধ্যে কৌতূহল আরও বাড়তে থাকে। আমি এটা ঠিক করি সেদিনকে রাত্রিরে নয়, কারণ হয়তো অনেকেই জেগে থাকতে পারে, বা আমি এতটা এক্সপ্লোরও করিনি জায়গাটাকে। পরের দিন সকালবেলা কিছু কাউকে না বলে আমি এদিক ওদিক গিয়ে টুকটাক দেখবো, যেখানে যেখানে যাওয়া নিষিদ্ধ, কারণ আমার সাহস ছোটোবেলা থেকে অনেক বেশি ছিল, যা এখনও আছে তোমরা জানো। তো যথারীতি পরের দিন হয়। সেদিন রাত্রিবেলা আমি শুনতে পাই চিৎকার শব্দ ইত্যাদি, কিন্তু সাহস করে দেখতে পাই না। ইচ্ছে তো করছিল, কিন্তু এটা ঠিক করে আগে সকালবেলা জায়গাগুলোকে দেখব, তারপর রাত্রিবেলা গিয়ে দেখতে হবে কী ব্যাপারটা ঘটে। তো পরের দিন মানে সকাল ধরো 10:30 11টায় জলখাবার আমাদের বাড়িতে সবাই আমরা একসঙ্গে খেয়ে কি করব না করব, আমি মানে আমার শাশুড়িকে বলি যে আমি একটু যদি সামনের থেকে মানে বাড়ির বাইরে, বাড়ির মধ্যে না, একটু যদি এদিক ওদিক থেকে আসি অসুবিধা আছে? তো উনি বললেন যে না, অসুবিধে নেই, কিন্তু বেশি দূরে যাবে না। মানে সামনেটা বলতে পারো তখন মাঠ মানে ঘাসের জমি, মানে ধানের জমি, এই জমি ইত্যাদি, আর দেখে শুনে চলবে, কারণ সাপখোপের ব্যাপার আছে। তো আমি এই বলে, তারা তো প্রত্যেকে নিজেদের ঘরে কেউ রান্না করছে ইত্যাদি, যৌথ ফ্যামিলি যেহেতু, আমি এইটা দেখাই যে আমি বাইরে যাচ্ছি, কিন্তু বাইরে গিয়েও আবার আস্তে আস্তে ভেতরে ঢুকে বাড়ির 2 তলা এবং 4 তলাকে আমি কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করি। বিশাল বিশাল সব ঘর, এবং সকালবেলায় এটাও ঠিক, যেটা বলাটা একান্ত দরকার, সকালবেলায় যখন আমি এই সমস্ত ঘরগুলো দেখি, এটা ভালো করে ফিল করতে পারছিলাম, কারণ আমি অত চট করে মানে এরকম না যে বিশ্বাস করে ফেলবো, বলো যে আমার তর্ক যুক্তি দিয়ে আমাকে বোঝাতে হয়, কিন্তু তা জানো মনের মধ্যে একটা ছিল, কেউ যেন আমাকে, এই প্রত্যেকটা ঘরে যাচ্ছি, বেরোচ্ছি, দেখছি, আমাকে ফলো করছে। এবং মাঝে মাঝে ঘুরে ঘুরে যখন দেখছি কেউ নেই, কিন্তু বেশ আমিও যেমন পা টিপে টিপে হাঁটছি, কেউ পা টিপে টিপে হাঁটলে, এবং তার নিঃশ্বাসের আওয়াজ সমস্ত কিছু। তো যথারীতি একটা নির্দিষ্ট সময়, যাতে কেউ বুঝতে না পারে, আমি আবার 3 তলায় চলে যাই। এটা বলি যে আমি বাইরে থেকে একটুই সামনেই ছিলাম, ঘুরে টুরে দেখে এলাম। সেদিনকে রাত্রির হয়। আমাদের বারান্দা থেকে, যদি আমরা পেছন দিকে বারান্দা থেকে ওই কালী মন্দিরটা দেখা যেত, মাকে যেখানে প্রতিষ্ঠিত করা ছিল, ডাকাতে কালী। প্রথম যা দেখি সেটা আগে বলি। তখন রাত্রির আমাদের ডিনার ফিনার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যে যার ঘরে, আমি আমার হাজব্যান্ডে তোমার শাশুড় মশাইকে বলি যে আমি একটু এই বারান্দায় আছি, একটু ঘোরাফেরা করছি। তো ঘোরাফেরা করতে করতে আমার তো যেহেতু একটা মানে এই ছিল, প্ল্যানিং ছিল, আমি যাব, দেখব, শুনবো কি হচ্ছে না হচ্ছে। তো যথারীতি আমি পেছন দিকটায় যাই। পেছন দিকটা গিয়ে প্রথম যা দেখি তা আজও আমার মনে আছে। মায়ের মন্দিরের সামনে যেরকম ঠিক ডাকাদের চেহারায় যেরকম থাকতো না, মানে খালি গা, বেশ শক্তপোক্ত চেহারা, হাতে তলোয়ার, পারাপি, তারপর অন্যান্য অস্ত্র, ওই রকম মায়ের দেখে মনে হচ্ছে যে 4-5 জন যেন ওখানে ঘোরাফেরা করছে, এবং মায়ের মন্দিরের আলো জ্বলছে। তো ইচ্ছা তো হচ্ছিল গিয়ে দেখবার জন্যে, কিন্তু তারপর আমি যা দেখি, আমি ঘরে দৌড়ে চলে আসি। মানে এই ভয়েতে, তখন কি হয়েছিল আমি নিজেও জানি না, কিন্তু ভয় খেয়েছিলাম না কি হয়েছিল তা এখনও আমার মনে নেই। ওই যারা ঘোরাফেরা করছিল, হঠাৎ করে দেখি সে আমার দিকে তাকায়, এবং আমি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে দৌড়ে চলে আসি। কিন্তু মারাত্মক লেভেলে ইচ্ছা ছিল তখন, আজকে কি হয়। কানে কিন্তু আসছে ওই ধরনের শব্দ, যে কোথাও যেন দূর থেকে মনে হচ্ছে তবলা বাজছে, কেউ নাচছে, ঝুমুরের আওয়াজ, তারপরে সেতার বাজছে, এই সমস্ত বাজনার শব্দ। আমি দেখি কিছুক্ষণ যাওয়ার পর আমার স্বামী, মানে তোমার শ্বশুর মশাই, খাটে শুয়ে পড়েছে, হয়তো খুব ক্লান্ত, সেই জন্য সুযোগ পায়। আমি
প্রথমে যে দিক দিয়ে এই শব্দটা আসছিল সেই শব্দটা ফলো করে আমি নিচে নামি। প্রত্যেকেরই দরজা বন্ধ, হাতে একটা লণ্ঠন নিয়ে, মানে আগেকার দিনে যে লণ্ঠনের সিস্টেম ছিল সেটা নিয়ে আমি খুব স্লো, মানে যাতে কেউ বুঝতে না পারে, লুকিয়ে লুকিয়ে নিচে নামতে থাকি। এবং যখন গিয়ে সেই সাউন্ডটাকে ফলো করি, একটা সময় মানে যখন আমি ধরো যেরকম তোমরা তো দেখোনি সেই জন্য বুঝতে পারবে না, মনে আমি 3তলা থেকে 2তলায় সাউন্ডটা আসছে, আমি সেই সাউন্ডটাকে ফলো করে 3তলা থেকে 2তলায় নেবে যেদিকে সাউন্ড সেদিকে যেতে গেলে ওই মাঠটা পড়ে। মাঠের মধ্যে দেখি 4-5 জন ঘোরাফেরা করছে এবং তার বেশ উত্তেজিতভাবে ঘোরাফেরা করছে, মানে পায়চারি করলে যেরকম হয় না, হঠাৎ করে স্টপ করে গিয়ে আমার দিকে তাকায়। এবং তখন যা দেখি, চোখগুলো পুরো মনে হচ্ছে যে রক্ত জমার মতো, এবং তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি না যে আমি দাঁড়াবো না যেদিকে আমি যেতে চাইছি সেদিকে যাব, না উপরে দৌড়ে পালাবো। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমার শাশুড়ির একটা শিক্ষা যে দুপুরবেলা এবং সন্ধেবেলা, যেটা আমি মানতাম না কিন্তু তাদের পাল্লায় পরে মানতে হয়েছিল, চুল বাঁধা ছিল। হয়তো তার জন্যই আজকে হয়তো আমি এখনও পর্যন্ত বেঁচে, সেই না হলে যে ঘটনা তখন আমার সঙ্গে ঘটেছিল আমি চিন্তারও বাইরে। আমি কি করি, ভুলবশত দৌড়ে যেদিকটা সাউন্ড আসছিল ওই দিকের দিকে ফলো করি। গিয়ে সেখানে দেখি কোথাও কেউ নেই, আর এই দিক থেকে দেখছি মাঠ থেকে ধীর গতিতে ওরাও আমাকে ফলো করেছে। কিন্তু ঘরের মধ্যে থেকে তবলার আওয়াজ, সানাইয়ের মানে সেতারের আওয়াজ, নাচের আওয়াজ, বিভিন্ন রকম জিনিস ভেসে উঠছে। দরজাটা অল্প একটু ফাঁক করে কোনো কিছুই দেখতে পাই না, খালি ঘুটঘুটে অন্ধকার। এরপর ওইটা দেখে যখন আমাদের ওই দিকেও একটা রাস্তা ছিল যেটা 3তলায় ওঠা যেত, আমি সেই দিকে যাই। কারণ এদিকে যারা আসছিল, মানে আমার খালি মনে হচ্ছিল, আমি ভূত বলে নয়, যে কি দেখছি, কেন হচ্ছে, এই সমস্ত চিন্তায় আমি ঘোরাফেরা করছি। তখন আমার মানে সেই সময়কার অনুভূতি আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমি ওই দিকে ভুল করে বশত চলে যাই এবং গিয়ে সেই দিনকে যে ভদ্রমহিলাকে আমি দেখেছিলাম যে হাতে গয়না, মানে সারা শরীরে গয়না, ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখি। এবং তার চেহারা এমনভাবে একটা চিৎকার করে, আমি ওখানেই সেন্সলেস হয়ে যাই ভয়তে। আমি জানি না কেন। সকাল হয়, এদিক ওদিক খোঁজা, মানে যখন আমার জ্ঞান ফেরে দেখি আমার শ্বশুর, শাশুড়ি, আমার স্বামী, তোমার শ্বশুর এবং বাড়ির আরও 5 জন যারা কাজ করতো তারাও আমার সামনে দাঁড়িয়ে। ওরা অনেক খুঁজেছে, খোঁজার পর এদিক ওদিক খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে আমাকে পেয়েছে। আমাকে জল দিয়ে জ্ঞান ফেরানো হয়। উঠবার পর আমার গা পায়ে প্রচণ্ড ব্যথা, মানে গা পুড়ে যাচ্ছে যাকে বলে। আমি উঠতে পারি না। আমাকে আমার স্বামী, মানে তোমার শ্বশুরমশাই, আমাকে কোলে করে ঘরে নিয়ে যায় এবং তারা ধমকায়, ঠিক নয়, ঠিক ধমকায়, তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে কী হয়েছিল। তো আমি ঘটনাটা পুরো বলি যে এই ব্যাপার ঘটে। সব কিছুই ঠিক ছিল, আমি একটা বিশাল চিৎকারে আমি সেন্স হারাই। তো তারপর তারা অনেক কিছু বলে, অনেক কিছু ঘটনা সেখানে শেয়ার হয়, বোঝায় আমাকে। এবং জ্বর প্রচণ্ড। তো যথারীতি ওই বাড়িতেই একজনকে নিয়ে আসা হয়, যে দেখতে অনেকটা যেমন লাল বস্ত্র পরে, দেখতে মনে হবে তান্ত্রিক। উনি তান্ত্রিক, অনেক কিছু ওনার ক্ষমতা ছিল পরে শুনেছি। তো উনি এসে আমাকে ঝেড়ে দেন, আমার শরীরে একটা মায়েরই ফুল নিয়ে আসেন, মায়ের ফুল দেন, একটা মাদুলির মতন করে দেন। 3 দিনের মতন জ্বর ছিল। তারপর ওনারা, মানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি, আমরা 3 জনে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই, কারণ ফিরে আসি। তবুও আরও 4-5 দিন ছিল যে ওখানে, মানে চাষের জমির জিনিসপত্র বোঝার জন্যে। তারা থেকে যে আমার শ্বশুরমশাই আরও 4-5 জন থেকে যান, যারা আমাদেরই ফ্যামিলির ছিল। তো এই ছিল একটা আমাদের জমিদার বাড়ির একটা আরও ঘটনা আছে, যেটা অন্য কোনো দিন বলবো। তো দাদা, শাশুড়ি মা যেরকম বলেছেন, আমি কোনো দিন চোখে আমার ওই জমিদার বাড়ি দেখিনি, কারণ পরে মেনটেনেন্সের অভাবে সেটা গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয় লিখিতভাবে।
তো আজকে সেই জায়গা অন্য কিছু। তো কিছু ছবি আছে যেটা আপনি বললে আপনাকে আমি পাঠাবো, এবং আরও কিছু ঘটনা আছে এই রিলেটেড যেটা ওনার থেকেই শোনা এবং আমার হাজব্যান্ডের থেকেও শোনা। উনি যখন ছোট ছিলেন তখন কি হয়েছিল না হয়েছিল, মানে আমার সেই সময়কার কলকাতার বাড়িতে এবং ওই বাড়িতে, দুটো বাড়ি মিলিয়েই কিছু ঘটনা ঘটে, যেটা আমি পরে একদিন শেয়ার করবো আপনার সঙ্গে। ভালো থাকবেন দাদা। তো বন্ধুরা, ঘটনাটা হয়তো উনি ঠিক মতন মানে গুছিয়ে লিখতে পারেননি, কিন্তু যেরকমভাবে লিখতে পারেন মানে কি উনি ভয়েস করেছেন, তো যেরকম ভয়েস আমি শুনেছি আমি শেয়ার করলাম। হয়তো একটু, যেহেতু সবার তো সব কিছু অভ্যেস থাকে না, ভালো লাগলো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইরকম প্রচুর এরকম মানে বাড়ি আছে যার প্রচুর রহস্য আছে, আমরা কতটাই জানি। তবে হ্যাঁ, এটা ঠিক, আজকের দিনে এই ধরনের চ্যানেলের মাধ্যমে অনেক রহস্য উদ্ঘাটন হচ্ছে, অনেক কিছু আমরা জানতে পারছি, মানুষের আগ্রহ বাড়ছে এই সমস্ত ব্যাপারে, ঈশ্বরের প্রতিও আগ্রহ বাড়ছে। হয়তো কলিযুগের যে গোল্ডেন যুগটা চলছে এখন, তার প্রভাবটাই ঈশ্বরও চান তার সম্পর্কে আলোচনা হোক, এবং নেগেটিভ এনার্জিও চাক তার সম্পর্কে আলোচনা হোক। তো যাই হোক, ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের সঙ্গেও যদি কোনো জিনিস ঘটে থাকে আপনার বা আপনার পরিবারের সঙ্গে বা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে, তো নিশ্চয়ই শেয়ার করুন। এবং তার সঙ্গে বলে রাখি, আমি প্র্যাকটিক্যাল লাইফে স্পিরিটের উপর কাজ করি, বিভিন্ন রকম প্রবলেম মানুষের সলভ করে থাকি, মানুষ হোক বা ঘর বাড়ি রিলেটেড হোক। যদি কোনো রকম হন্টেড বা এই ধরনের কিছু থাকে, কারো যদি কোনো প্রবলেম থাকে, নিশ্চয়ই শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, অলওয়েজ ভালো কর্ম করে এই জীবনটাকে সফল করুন। নমস্কার।